আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে, ওটা কি বাংলাদেশের আছে না নাই, সে জবাবটা আমি ইউনূসের কাছে চাই। আচ্ছা, আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি, কিন্তু ইউনূস কী করছে? তার যে সমন্বয়করা কী করছে? এই বেশি দিনের কথা না, এই 2-3 দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে। সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হয়েছে। তাদের ধরা হলো কেন? সেই জন্য ইউনূসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি, সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ, সে যে মুচলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে। তার মানে খুনি ডাকাত যত চোরটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব। এবং জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে ইন্ডেমনিটি? খুন করে ইউনূসের বাহিনী, এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো, আগুন দিয়ে দিয়ে পোড়াতে শুরু করলো। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে। অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো, সেই ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই তারা কি করেছে, এই 8টা মাসে মানুষকে কি দিতে পেরেছে দেখলাম। খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে। ঋণ পরিশোধ তো একটা নিয়মিত ব্যাপার। বাংলাদেশ তো কোনো দিন ডিফল্টার হয়নি। বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করত। আমাদের জিডিপির মাত্র 37% আমাদের ঋণ ছিল। খুব লম্বা গলায় বললেন এত হাজার টাকা, এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে। পরিশোধ করেছে, টাকাটা পেয়েছে কোথায়? ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই 8 মাস তো 1 পয়সাও দেয়নি, তাই সেটা জমে গেছে না? তো বাজেটের টাকা কোথায় গেল? কি করলো সে টাকা? বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে 116টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ। মানুষের জীবনে হাহাকার। বয়স্ক বিধবারা একটু ওষুধ কিনে খাবে, খাবার খাবে, সে সুযোগটা তাদের নাই। কিন্তু এই একটি লোক কোনো দিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন সে কোনো সহযোগিতা করেনি। গ্রামীণ ব্যাংকে তার 1 পয়সা বিনিয়োগ নাই, কিন্তু সারা বিশ্বে মিথ্যি বলে বেরিয়েছে এটা কি তার করা। গ্রামীণ ব্যাংকে তো আমি 400 কোটি টাকা দিয়েছি যখন প্রধানমন্ত্রী হয়েছি। ইউনূসকে তো আমরা ওই যে টেলিকমিউনিকেশন ব্যবসাটা তো আমি দিয়েছি। আর হত্যা করে তারা, নাম দেয় মব জাস্টিস। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি। কেউ অপরাধ করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। পিটিয়ে পিটিয়ে হত্যা করা, লাঠি, সোটা, চাপাতি, অস্ত্র, চাইনিজ কুড়াল হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো, একেবারে ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, তাদেরকে পদত্যাগ করানো, এটা কোন ধরনের জাস্টিস? পাবলিক তো যায় না ওখানে। এরা তো সব ইউনূসের ভাড়া করা লোক। এ তো সব ইউনূসের গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী। আমরা জঙ্গিবাদ দমন করেছিলাম। হলরি আর্টিজানে 29 জন মানুষ মারা যায়। যারা জীবন্ত আমরা তাদেরকে উদ্ধার করি, তারপর এদের বিচার হয়, তাদের শাস্তি দিয়েছি। অথচ ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম, বাংলাদেশকে জঙ্গিমুক্ত করেছিলাম, সবাইকে ছেড়ে দিল। মনে হয় যেন জঙ্গিমুক্ত করাটাই আমার একটা অপরাধ। আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী। আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, কিন্তু কারোর চোখ নাই, দেখে না, কান নাই, শোনে না। মব জাস্টিসের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা, আর যে কেউ বাড়িতে ঢুকে যেতে পারে, গিয়ে সেখানে মারপিট, লুটপাট এবং অগ্নিসংযোগ, মানুষের জীবন নিয়ে, মানুষের মান সম্মান নিয়ে একটা নোংরা খেলায় নেমে গেছে এই সুদখোর খুনি। ওর তো লজ্জা শরম নেই, তার তো কোনো আইন মানা নিয়ম নাই। গ্রামীণ ব্যাংকের এমডি পদে 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে,
সে কি কোনো আইন মেনেছিল? মানে নাই। না, 70 বছর পর্যন্ত সে থেকেই গেল। আবার তাকে যখন বাংলাদেশ ব্যাংকে থেকে বলা হলো যে এটা সম্পূর্ণ বেআইনি, আপনি থাকতে পারেন না, এমনকি আমাদের মুহিত সাহেব আর গরিজবি সাহেব তাকে অফার দিল যে আপনি গ্রামীণ ব্যাংকের অ্যাডভাইজার এমিরেটাস হন। না, এমডি থাকতে হবে। কেন? কারণ গ্রামীণ ব্যাংকের টাকাগুলি মারতে হবে, যে সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে। যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে, একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই। সেটা দিয়ে ইউনূস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে, কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক করে নাই। কারণ লাভজনক করলে পরে ট্যাক্স দিতে হবে, লাভজনক হলে শ্রমিকরে তাদের কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে। এবং এই জন্য শ্রমিকরা যখন তার কোম্পানির শ্রমিক যখন দাবি করলো, তাদের কল্যাণ ফান্ডে টাকা চাইলো, তাদেরকে চাকরি থেকে বের করে দিল, তারা মামলা করলো। আর সেই মামলায় ইউনূস কিন্তু মানে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি। তা তো লজ্জা হওয়া উচিত যে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সে সাজাপ্রাপ্ত আসামি। সেই আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। এবং আমি জানি না সারা দেশের মানুষের কী চোখ, অনেকে তো আবার ইউনূস এসেছে ক্ষমতায় বিগলিত হয়ে পড়ল, কিন্তু ইউনূসের বিভৎস চেহারাটা, এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ, চরমভাবে স্বার্থপর এবং লোভী। তার ওই লোভের যে মানে একেবারে সেই রাক্ষসে ক্ষুধার জিব্বা লক লক করা, এটা তো মানুষ দেখেনি। মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখিয়ে যেন কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু তার ভিতরে যে কত বড় একটা শয়তানি, সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কী না পারে। তার নিষ্ঠুরতা, তার হত্যাকাণ্ড ঘটানো, 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। ওই হত্যা আমরা করি নাই। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি, 560টা পুলিশ স্টেশন আগুন দিয়ে পুড়িয়েছে, পুলিশদের পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে। আর মামলা হয়েছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই মামলা, আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা এমপির বাড়ি, এমপি হোস্টেল, সব জায়গায় তো ডাকাতি আর লুটপাট করেছে। এরা কারা করেছে? তার ওই সমন্বয়ক ইউনূস বাহিনী, এরাই তো করেছে। যে তাদের বিচার কেন হবে না? পুলিশ হত্যা করেছে, পুলিশ কেন বিচার পাবে না? প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা, এই আইন শৃঙ্খলা রক্ষাকারীদের অধিকার আছে তাদের নিজেদের জীবন রক্ষা করার। তারা যখন আক্রান্ত হয় অবশ্যই তাদের নিজেদের বাঁচতে হবে। আজকে সেই জন্য শাস্তি পাবে কে? ম্যাজিস্ট্রেটদের শাস্তি দেওয়া, ম্যাজিস্ট্রেটদের খোঁজ করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, মানুষের জানমাল রক্ষা করা, বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের রক্ষা করা, এটা তো সকলের দায়িত্ব, এটাই তো তাদের চাকরি। তাদের অপরাধটাও কী হলো? আজকে বেসরকারি সমস্ত অফিসারদের চাকরি খাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এমনকি এনবিআর চেয়ারম্যান, সব থেকে অনেস্ট যে লোক, দেখলাম তারও নাকি অ্যাকাউন্ট বন্ধ, তার বিরুদ্ধে ব্যবস্থা। তো সে তো ট্যাক্স আদায় করার জন্য যা করেছে, ইউনূস তো ট্যাক্স ফাঁকি দিয়েছে। একটা নাগরিক, তার প্রায় 54টা কোম্পানি, তার মধ্যে অন্তত 48টা কোম্পানির হিসাবই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি। আবার গ্রামীণ ব্যাংক, সে এখন গ্রামীণ ব্যাংকের কে? সে তো এমডি চাকরি করতো, তার চাকরি চলে গেছে, সে এখন গ্রামীণ ব্যাংক নিয়ে খবরদারি করে কেন? সেটাকে সে দখল করেছে। দখল শুধু না, এখন আবার এটাকে সরকারি যে অংশ 25 ভাগ, সেটাকে কমিয়ে 5 ভাগে দিয়ে দিয়েছে, সেটা সম্পূর্ণ আত্মসাৎ করা। এবং শুধু তাই না, আবার 5 বছর পর্যন্ত ট্যাক্সও মাপ। আর তার নিজের ট্যাক্স হাজার হাজার কোটি টাকা তার কাছে পাওনা। 666 কোটি টাকার যে মামলাটা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট, সে 5ই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো, মানুষ খুন করা শুরু করলো, ওই জঙ্গি হামলা শুরু করলো। আমি তো লাশের উপর লাশ পেয়ে ক্ষমতা থাকতে চাইনি।
অথচ ইউনূস তো লাশ ফেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে। এখন দেশ বিক্রি শুরু করেছে। এই দেশ বিক্রির মুশকিলকে তো আমি কোনোদিন দেইনি, আমার কাছেও তো অনেকবার প্রস্তাব এসেছে, কেন আমি দেবো? এই মাটি, এই দেশ, এই দেশের মানুষের সম্পদ। কিন্তু আজকে সে কি মানবিক করিডোর দেবে? পৃথিবীর যে কটা দেশে মানবিক করিডোর দিচ্ছে সেই কটা দেশের অবস্থাটা কি একটু ভেবে দেখেন তো, একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা। আর আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার, সেই বর্ডারে নাকি সরকারি নিয়ন্ত্রণ নাই। তো যিনি ক্ষমতায় বসে আছেন তার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কোনো শক্তি না থাকে, যোগ্যতা না থাকে, শুধু ওই অস্ত্র হাতে নিয়ে আর আওয়ামী লীগ নিধন করেই ক্ষমতায় থাকা। আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন। আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনো এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি। যতদিন আমি ছিলাম একটা দিনের জন্য নিয়ন্ত্রণহীন হয়নি। আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করবার সব ব্যবস্থা নিয়েছি। সেন্ট মার্টিন দ্বীপে সেখানেও আমি সুরক্ষার ব্যবস্থা করেছি। বিজিবির সেখানে আমি একটা বিওপি করে দিয়েছি। আজকে কেউ সেন্ট মার্টিনে যেতে পারে না। সেন্ট মার্টিনের ভাগ্যে কী হয়েছে? ওটা কি বাংলাদেশের আছে না নাই? সে জবাবটা আমি ইউনূসের কাছে চাই। ডক্টর ইউনূস বলেন যে সেটা কোথায়, কার কাছে বিক্রি করলেন, বা কোথায় গেল আমার সেন্ট মার্টিন? কেন আমার ট্যুরিজম ওখান থেকে বন্ধ হলো? কেন ওখানে হাজার হাজার মামলা দিয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া হলো? কার কাছে বেচে দিলেন? কিসের বিনিময়ে? আর কেন আমার বর্ডার অরক্ষিত হলো? তার জবাব তো ইউনূসকে দিতে হবে। এই দেশ বিক্রি করার জন্য না, আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এটা আমাদের মনে রাখতে হবে। নিজে ট্যাক্স ফাঁকি দেবেন, আবার সবাইকে হয়রানি, এমনকি আর্মি অফিসার, তাদের কি অপরাধ? গোয়েন্দা সংস্থার প্রধান ছিল, কে কোথায় ছিল, তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল, তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে হয়রানি। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে এভাবে অপমান করে কিভাবে? জাতির কাছে হেয় করে কিভাবে? যে সেনাবাহিনীর পিছনে জনগণের সমর্থন না থাকে তারা কি জিততে পারে? পাকিস্তানি হানাদার বাহিনী ৯৬,০০০, তারা যে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল কেন? জনসমর্থন ছিল না। তা আজকে আমাদের সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারীদেরকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তাদেরকে নির্বাচনে হত্যা করা যায়, বিচার হয় না, ইন্ডেমনিটি দেওয়া হয় এবং তাদের পুরস্কার করা হয়। আর দুর্নীতির কথা, আমাদের দুর্নীতি খোঁজেন, আমার অর্থ খোঁজেন, সম্পদ খোঁজেন, খোঁজ করেন। তার বাপরাও তো খোঁজ করেছে, পায়নি তো। ওয়ার্ল্ড ব্যাংক খোঁজ করেছে। সে পদ্মা সেতু টাকা যখন বন্ধ করেছিল বলেছে আমি নিজের অর্থে করব, দুর্নীতির মামলা দিয়ে আমি, আমার বোন, আমাদের ছেলে মেয়ে সবার খোঁজ করেছে, পেয়েছে কিছু? কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল, সেই কোর্টে বলেছিল ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ ভুয়া, মিথ্যা, এবং সব ইউনূসের জন্যই হয়েছে। এটা আমরা নিজের অর্থে পদ্মা সেতু করেছি। আজকে সে পদ্মা সেতু সে ভাঙতে গেছে, আবার তারা উপদেষ্টা বলেন পদ্মা সেতু করে নাকি সর্বনাশ হয়ে গেছে। ২২টা জেলা গণমানুষকে জিজ্ঞাসা করা হোক, তাদের সর্বনাশ হয়েছে না তাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে, এইটুকু যে জানে না তারা আবার এখন ক্ষমতায় বসে আছে। এবং উনি আবার মৎস্যকন্যা, তিনি মাছের শুরু করছেন। যাক, মাছের ব্যবসা করেন সেটা ভালো, কিন্তু দেশ চালাতে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা এদের নাই। এই জন্য দেশটাকে আজকে ধ্বংসের কিনারে এনেছে। আমার পরিষ্কার স্পষ্ট কথা, যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের ১ লক্ষের উপর নেতাকর্মী আজকে কারাগারে বন্দী, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। এবং শুধু তাই না, প্রত্যেকে আজকে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের বর্ডার আজকে যে অরক্ষিত রয়ে গেছে, তার সুরক্ষা দিতে হবে, দেশ বিক্রি করবার জন্য না। এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায়। এই চট্টগ্রাম পোর্ট আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি। হ্যাঁ, এটা আরও উন্নতভাবে চলার জন্য আমরা বে টার্মিনাল সেটা নির্মাণ করা। আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে
সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর, সেই অভিযোগের ক্ষেত্রে বলা বললাম হয়েছে যে আমি তো আমি জি, আমি মানে হলো সবচেয়ে মানে ডাকু বাংলাদেশে, সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ, যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছি, পরিচয় দিচ্ছে আমার। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা, এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, এইভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হবে 3-0 পৃথিবী, এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে 3-0 পৃথিবী কি হবে, যে 0 কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের 0 কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা 0 কার্বন এমিশনের বিশ্ব হবে। 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটিকত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে, কাজে 90% 5% লোকের কাছে রয়ে গেল। এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে, 90% এর জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5% এর জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর তো হলো 0 আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি, সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা 3-0 পৃথিবী, 3-0 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 ওয়েলথ গ্লোবাল ওয়ার্মিং 0 হবে। এই 3টা 0-র মধ্যে আমরা থাকবো। তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে এগুলো করা যাবে। সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে, সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে, সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। 107টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম, যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো, তারা বলছে যে আমরা এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে, তাদের সঙ্গে জুম মিটিং হবে, যে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না। চায়না এটার একটা অগ্রগামী দেশ, যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে। কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে। কাজে সেটাকে আমরাকে তুলে ধরছি। এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে, সেই কাঠামো, সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব। এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই, যে গতিতে আমরা এগোচ্ছি। কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি, নতুন সভ্যতা গড়ে তোলা,
এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন, যে আলোচনা দেখছেন, যে তারাও অনুভব করে যে এটার একটা রাস্তা বের করতে হবে। আমরা একটা রাস্তা বের করেছি, এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে, কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায়, তারা করছে। তার সঙ্গে আমরা 30 ক্লাব, আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। পাঁচজন সদস্য নিয়ে ইয়ুথদের মধ্যে প্রচার করার, যুবকদের মধ্যে প্রচার করার জন্য 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত, এই বয়সের মধ্যে এই যে 5 জন মিলে একটা ক্লাব করবে, 30 ক্লাব। তাদের অঙ্গীকার হবে, আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব, আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশনকে বন্ধ করব, আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত, আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়। কাজে 5 জনে প্রত্যেকে এটা যখন সফল করবে, তাদেরকে বলা হবে 30%। এই 5 জন যদি 30% হতে পারে এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে, আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো। কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে। এই যে ওয়েস্ট, প্রচুর ওয়েস্ট, আমরা বর্জ্য, এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব। কাজে আমি বর্জ্যের আমি যদি 30 ক্লাব করি, প্রথম কাজ হলো আমি যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না, কারণ কিনলে এটা ফেলে দিতে হবে, এক সময় ফেলতে হবে। বর্জ্য প্রতিরোধ, কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি আমার নেহাত দরকারই হয়, তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে, রিডিউসে, তারপর হলো রিইউজে, আবার নতুন করে ব্যবহার করে থাকে, নতুন ভঙ্গিতে আছো। তারপরে হলো যে রিসাইকেলিং, আবার এটাকে কাজের মধ্যে লাগিয়ে দিল। এইগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে প্রত্যেক যুবক, যারা তরুণরা এগিয়ে আসছে, কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে। যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না, চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো যে আমরা সবাই এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা, আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে, কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো, তোমার চাকরি করতে হবে। আমরা হয়ে গেছি দাসপ্রথার শিকার, আমরা দাসত্ব গ্রহণ করছি। একবার যদি আমি এটা গ্রহণ করি, তাহলে আমি আর এর থেকে মুক্তি পাবো না, আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে। এটা থেকে বাইরে ওইটাকে আমরা নিয়ে আসছি যে এই এন্টারপ্রেনিয়র হতে গেলে আরো কতগুলো পরিবর্তন হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট রকম পরিবর্তন করতে হবে। কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না, যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল। ফাইন্যান্স আছে বড় লোকের কাছে, এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে, সম্পদের কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে। আমরা যদি এই ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি, তাহলে এটা চলতে থাকবে। কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে। সেগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সেগুলো আমাদের আলোচনার বিষয় হবে। আমরা মনে হয় যে দর্শকরা অনেকেই আপনার এই বিষয়গুলো আগে জানলেও আজকে আপনার প্রাঞ্জল উপস্থাপনে নিশ্চয়ই অনেকে এটাতে আগ্রহী হবেন। আমরা একেবারে শেষ দিকে আসছি। শেষ একটি প্রসঙ্গ, যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসছেন এবং মিয়ানমারে বর্তমানে যা হচ্ছে, তার আশু কোনো সমাধান আপনি দেখেন কিনা? এই ক্ষেত্রে আপনার কোনো কিছু ভূমিকা নেওয়ার আর আছে কিনা? বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এটা নিয়ে আপনার সর্বশেষ কোনো আলোচনা হয়েছে কিনা? সেখানে একটা মানবতার একটা ক্রাইসিস চলছে, প্রশ্ন করছেন অনেকে। ডক্টর ইউনূস, এটা একটা ব্যাপক বিষয়, বড় বিষয়। এটা শুধু রোহিঙ্গা না, পুরা বার্মা বা মায়ানমার, এই পুরো জিনিসটাই একটা বড় জটিল জিনিস। এটা বাংলাদেশ এটার জন্য তার সীমান্তে অবস্থান কারণে আমরা বহুলভাবে এটার সাফার করবো এটার জন্য। কাজে এখন থেকে ঠিক করা যে এটা আমরা কিভাবে নিষ্পত্তি করতে পারি। সেখানে পৃথিবীর যারা বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেন এইগুলো সমাধানের জন্য, সবাই মিলেমিশে সমাধানের উপায় বের করা, সেটা আমাদের এখন এই উদ্যোগটা নিতে হবে, যাতে করে আমরা এটা করতে পারি। শুধু দর্শক হিসেবে থেকে গেলে আমাদের হবে না, আমাদের অ্যাক্টিভ অ্যাকশনে যেতে হবে, যাতে করে এটা এই যে শুরু হলো, এটা আমাদের ঘরের কাছে এসে, এবং বন্দুকের গুলি এখন আমাদের গায়ের উপরে লাগছে, আমাদের ঘরে এসে পৌঁছতেছে, এটা খুব ভালো লক্ষণ না। এই লক্ষণ থাকতে থাকতে আমাদেরকে এটা সমাধানের জন্য যে পরিমাণ উদ্যোগ দরকার, সেই পরিমাণে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এবার শেষ প্রসঙ্গ, আমাদের প্রযোজক আরাফাতুল ইসলাম এটি আপনার উদ্দেশ্যে একটু বলছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলবেন কিনা আমাদের অনুষ্ঠান থেকে? না, আমার আর কি বলার আছে, আমি তো হলো দেশের সর্বস্বার্থ বদমাইশ, সেখানে আছি, কাজে আমার পক্ষ থেকে এমন কিছু বলার নেই তাকে।
ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনি আমাদের সাথে কথা বলেছেন, প্রায় 1 ঘন্টার মতো সময় দিয়েছেন, এবং আপনার কথায় নিশ্চয়ই অনেকগুলি বিষয় নিয়ে আপনার প্রাঞ্জল উপস্থাপনায় সেটি আমাদের মধ্যে অনেক পরিষ্কার যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি, যে কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো, তো খালি খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে, এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আবদারিকতা! আমরা পুলিশের কাছে গেলাম, বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজে তারাও কিছু করলো না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যা পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে তো চিন্তিত? আমি গণতন্ত্রের কথা বললাম আমার জন্য, তুমি তো বলে তুমি বলবে যে আমিও তো আছি, কাজে আমাকে পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি। কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছে না, আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আমাদের সবারই বলা উচিত। কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চান না, আপনি আগে যেরকম বলছেন? হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারবো। প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ, এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না। কাজে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্ব এটা। যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য, আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিকভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে?
আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন। কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে? দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল। আমি বছর নিয়ে প্রশ্নই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বলছি না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। মেক সেন্স। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN-এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো, যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই
মনিকা ইউনূসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ, যে এটা করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, এখন আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তার কারণ আপনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানতে চান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আপনি জানতে চান, শুনতে চান, মানুষের মাঝে আলোচনা করতে চান। সেই কারণে আপনি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। প্রিয় দর্শক, আমি কিছু কথা বলবো, তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি ভালো করতে হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি পাল্টাতে হয়, তাহলে আমাদেরকেই কাজ করতে হবে। আমরা সাধারণ আম জনতা যারা আছি, তারা একজন ভালো মানুষকে সিলেক্ট করবেন এবং আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে, আপনার আসনে যারা যারা নির্বাচিত প্রার্থী আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের মাঝ থেকে সবথেকে ভালো মানুষ যে সমাজ ব্যবস্থাকে ভালো করতে পারবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে, সমাজের প্রত্যেকটি মানুষকে একই চোখে দেখতে পারবেন, এমন একজন মানুষকে আপনারা ভোট দিবেন। সে যেই দলের হোক না কেন। আমরা চাই আমাদের এই সমাজ ব্যবস্থা সুন্দর হোক, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তি, কোনো অসৎ ব্যক্তি আমাদের এই রাজনীতিটাকে তাদের আয়ত্তে না রাখতে পারে। আমরা সাধারণ মানুষ যদি এমন একজন ভালো মানুষকে সিলেক্ট করে ভোট দিই, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা বদলে যাবে। আমাদেরকে আর
এই সমাজ নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের পরবর্তী প্রজন্ম একটি সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ পাবে। তারা খুব সুন্দরভাবে এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে, এই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাদের জন্য আমাদেরকেই কাজ করতে হবে। প্রিয় দর্শক, ভালো মানুষদেরকে বর্তমানে বাঁচিয়ে রাখা হচ্ছে না, তাদেরকে কোনো না কোনোভাবে আমরা হারাচ্ছি, একের পর এক হারাচ্ছি। সেই কারণে অসৎ ব্যক্তি যারা আছে তাদের পদক্ষেপ এখনই নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করে দিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি সেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন রাত 8টায় ভিডিও আপলোড করে থাকি। আপনারা আশা করি রাত 8টায় আমাদের এই ভিডিওগুলি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।